আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে আমরা শিখব মাত। কোরআনুল কারিমে কোনো কোনো জায়গায় এক আলিফ, কোনো কোনো জায়গায় দুই আলিফ, কোনো কোনো জায়গায় তিন আলিফ, কোনো কোনো জায়গায় চার আলিফ পর্যন্ত টেনে পড়তে হয়। আজকের ভিডিওতে আমরা সবগুলো মাত একাত্তরে শিখব। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করলে ইনশাআল্লাহ আমি আশা করি এই মাত নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। মাত অর্থ টেনে পড়া, অর্থাৎ আওয়াজটাকে একটু লম্বা করা। আমার মা যদি পাশের রুমে থাকে, মা নাস্তা দাও, একটু জোরে টান দিয়ে মাকে ডাক দিলাম, এই টানটাকে বলা হয় মাত। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন। যাদের কাছে ভিডিও ভালো লাগবে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদের হরফ সবাই মুখস্থ করে নেবেন। আলিফ, ওয়াও, ইয়া। মাদ অর্থ টেনে পড়া, অর্থাৎ আওয়াজকে একটু লম্বা করা। আর হরফ মানে আলিফ বা তা থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলো আছে আরবি, এই অক্ষরগুলোকে হরফ বলা হয়। এক জবর, এক জের, এক পেশ, হারকাত, আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটে হলো হরফ। অর্থাৎ এই তিনটে হরফ আমাদের বেশি কাজে লাগবে মাদের হরফ শিখতে হলে। মাদের হারকাত, হারকাত, এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এটা হলো হারকাত। এই হারকাতকে এখানে মাদের হারকাত করা হয়েছে কীভাবে? এই জবরকে এখানে খাড়া করা হয়েছে, হয়ে গেছে খাড়া জবর, মাদের হারকাত হয়ে গেছে। এখন এখানে যদি এখন একটা হরফ আসে তখন এই হরফকে লম্বা করতে হবে, অর্থাৎ একালিফ টানতে হবে। এখানে দেখুন জেরটা হলো হারকাত, এখানে হয়ে গেছে মাদের হারকাত, অর্থাৎ মাদের হারকাত মানে একালিফ টানা। এখানে যদি একটা হরফ দেই, ওই হরফটাকে এখন একালিফ টানতে হবে। এই ফেসটাকে এখানে উল্টানো হয়েছে, এখানে উল্টানোর পর হয়ে গেছে কি মাদের হারকাত। অর্থাৎ এখানে এখন একটা হরফ দিলে ওই হরফকে এখন একালিফ টেনে পড়তে হবে, এটাকে বলা হয় মাদের হারকাত। খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ, সবাই মুখস্থ করে নেবেন। এই জবর জের পেশ কী করা হয়েছে? পরিবর্তন করা হয়েছে। এখানে দেখুন মাদে আসলি, তাহলে আরও ক্লিয়ার হতে পারবেন। মাদে আসলি মানে মূল মাত, এক আলিফ টানতেই হবে, এটাকে মূল মাত বলা হয়। এখানে আছে জবর, এখানে আসছে খালি আলিফ। জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে ওয়া সাকিন। সবাই মুখস্থ করে নেবেন। আলিফ, ওয়াও, ইয়া, মাদের হরফ। মাদে আসলি, জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন। সবাই মুখস্থ করে নেবেন। জবরের বামে যখনই খালি আলিফ আসবে, যে কোনো হরফ থাকতে পারে, এই হরফের উপরে থাকবে জবর, বাম পাশে থাকবে খালি আলিফ, তখন হয়ে যাবে মাত, একালিফ টান। এখানে আমরা যদি বা ধরি, তাহলে হলো বা জবর বা, এখানে বামে আসছে খালি আলিফ, বা একালিফ টানতে হবে। বা জবর বা, এর বামে খালি আলিফ আসার কারণে এই বাকে এখন লম্বা করতে হবে। বা, এখানে যদি দেই, বাজের বি হয়ে গেল, এখানে আসছে ইয়া সাকিন, আগে ছিল বাজের বি, এখন হয়ে গেছে বি। বি, জেরের বামে ইয়া সাকিন আসার কারণে এই বিকে এখন লম্বা করতে হবে, এই বি মিলবে ইয়ার সাথে, বি। এখানে আসছে পেশ, এখানে যদি আমরা বা দেই, বাপ্পের বু হয়ে গেল, বাম পাশে আসছে ওয়া সাকিন, এখন এই বাপ্পের বুকে লম্বা করতে হবে, এই বু মিলবে ওর সাথে, বু। অর্থাৎ এই বাকি লম্বা করতে হবে, ওয়াও অটোমেটিক এর সাথে চলে আসবে, ওয়াও আলাদা পড়া লাগবে না। ঠিক প্রত্যেকটা অক্ষরই এরকম, এই বাকে লম্বা করলে বা, এই বিকে লম্বা করলে বি, এই বুকে লম্বা করলে বু। অর্থাৎ আলিফ, ইয়া, ওয়াও এগুলো আর আলাদা পড়া লাগবে না, একে বলা হয় মাদে আসলি মূল মাত। জবরের বামে খালি আলিফ আছে কিনা এটা হলো দেখার বিষয়। এখানে হরফ, যে হরফই আসুক, এখানে যদি মিম দেই, মিম জবর মা, এখানে যদি মিম দেই, মিম ইয়াজের মি, এখানে যদি মিম দেই, মিম অপেশ মু, এই যে একটু লম্বা করতে হবে, এটাকে বলা হয় মাদে আসলি। আশা করি বুঝতে পারছেন। এই হরফগুলাই যদি আবার থামার জায়গায় আসে, অর্থাৎ আমরা কোনো জায়গায় অক্ফ করলে আয়াতে পড়তে পড়তে এসে যদি থেমে যাই, সেখানে যদি এরকম খালি আলিফ আসে, এর পরের অক্ষরে যদি অক্ফ হয়, তাহলে এই মাদের হরফকে আবার তিন আলিফ টানতে হবে, এই যে থামলে তিন আলিফ টান। খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ, এটাও মাদের হরফ। এখানে যে হরফিতেই আসুক, এখানে যদি আমরা দেই যেমন নুন, নুন খাড়া জবর না, মাদের হরফ হয়ে গেল, এই যে মাদের হরকত তো না, একালিফ টান। এখানে যদি দেই নুন খারাজের নি, মাদের হরফ একালিফ টান। এখানে যদি দেই নুন অপেশ নু, অর্থাৎ খাড়া জবর, খারাজের উল্টা পেশ, হরফ যেটাই আসুক, না, নি, নু, একালিফ টানতে হবে। এই মাদের হরফ খাড়া জবর, খারাজের উল্টা পেশ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন,
পেশের বামে অসাকিন। এটা আমাদের বেশিরভাগ কাজে লাগবে, এটাকে মূল মাদ বলা হয়। এজন্য এটা আমাদের সবাই মুখস্থ করে নিতে হবে। মাদে ইয়স অথবা মাদে ইয়তো বলে অনেকে, কিন্তু আলিফ হামজা পড়তে হবে যেহেতু হরকত আসছে। হামজা জবর হা জবর হা কণ্ঠনালীর মাঝখানে সব দিয়ে আহা, দাল আলিফ দুই জবর দান, আহা দান। এখানে আসছে অক্ষেতাম। এই শূন্যের মতো থাকলে এটাকে অক্ষেতাম বলা হয়, অথবা এই পানপাতার মতো থাকলেও এটাকে অক্ষেতাম। আয়াতের শেষে এরকম পরিপূর্ণ আয়াত হলে তখন অক্ষেতাম আসে, অর্থাৎ শূন্য অথবা পানপাতার মতো আসে, তখন সেখানে থামতে হবে। থামলে এখানে দুই জবর আছে আহাদান, আহাদান পড়া যাবে না থামলে, তখন পড়তে হবে আহাদা। অর্থাৎ থামার জায়গায় দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। এখানে শুধুমাত্র একটা হরফ গোলতা, গোলতা আসলে দুই জবর এক জবর বাদ দিয়ে এক আলিফ টানা যাবে না। এছাড়া বাকি সব হরফে দুই জবর আসলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে। আহাদা, এক জবর মনে মনে বাদ দিয়ে দিতে হবে, এক আলিফ টানতে হবে। এটাকে বলা হয় মাদে ইয়ত অথবা মাদে ইয়স। আশা করি বুঝতে পারছেন, এটাও এক আলিফ টান। এই যে দেখুন দেওয়া আছে এই ফা জবর ফা, এই যে এটা গোলতা। এই হায়ের উপরে দুইটা নক্তা আসলে এটাকে গোলতা বলা হয়। এখানে দুই জবর আসছে, এখানে দুই জবর আসলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানা যাবে না। এই শুধুমাত্র একটা অক্ষর গোলতা, এই গোলতায় দুই জবর আসলে থামার জায়গায় এক আলিফ টান হবে না। এখানে তখন মনে মনে সাকিন ধরে এই তাটা হা হয়ে যায়, ফা মেলবে হায়ের সাথে, ফাহ এরকম পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন। মাদে ইয়ত। এক আলিফ মাত আমরা আরও শিখবো, যে মাদে ইবদল, এক আলিফ টানতে হবে। হামজা জবর আমেল বা আইনের সাথে, অ আ মুখ কণ্ঠনালীর শুরু থেকে আইন কণ্ঠনালীর মাঝখানে সব দিয়ে অ অ লমজাবুল্লাহ। এখানে আসছে ইয়া খালি, কোনো কিছু দেওয়া নাই। এখানে আসছে অকফে গুফরান, গৈনক্ষর অকফে গুফরান। এখানে থামলে সগিরাঙ্গুনা মা হয়, তাহলে এখানে আমরা থামবো। থামলে তখন এই ইয়া খালি থাকার কারণে ডান দিকে জবরাল অক্ষরটা এক আলিফ টানতে হবে। অ লা, অ লা। এখানে কিন্তু অনেক জায়গায় আছে এরকম খালি ইয়া ডান পাশে, এখানে খাড়া জবর দেওয়া থাকে, তাহলে এক আলিফ টানতে হবে। আর এখানে না দেওয়া থাকলেও এক আলিফ টানতে হবে, কারণ এখানে আমরা থামবো। থামলে তখন এই মাদে ইবদাল হয়ে যাবে। অর্থাৎ খালি ইয়া থামার জায়গায় থাকার কারণে ডান দিকের অক্ষরটা কি এক আলিফ টানতে হবে। অক্ষর যাই থাকুক, এখানে জবরাল অক্ষর থাকবে, এক আলিফ টানতে হবে। আ লা, অ লা। যদি অক্ষ না করি, অর্থাৎ আয়াতের মাঝখানে থাকলে অথবা যদি আমরা মিলিয়ে পড়ে যাই, তখন কিন্তু এখানে এক আলিফ টান হবে না। এটা লক্ষণীয় বিষয়। শুধুমাত্র অক্ষ করলে এক আলিফ টানতে হবে। এখানেও ঠিক একই রকম, অর্থাৎ এখানে যদি পড়ার মাঝখানে হয়, অর্থাৎ আমরা যদি পড়ে যাই, সেক্ষেত্রে কিন্তু এক আলিফ টান হবে না, শুধু অক্ষ করলে এক আলিফ টান হবে। এরপরে দেখুন আলিফ জায়দা। আলিফ জায়দা, আলিফের উপর শূন্য থাকলে এটাকে আলিফ জায়দা বলা হয়। আলিফ জায়দাও অক্ষ করলে এক আলিফ টানতে হয়। এখানে দেখুন সিন জবর সা, লাম আলিফ জবর লা, সালা, আমাদের সব এক আলিফ টান, সালা, সিনজের সি, লাম জবর লা, সিলা। এখানে আসছে আলিফ জায়দা, এখানে আসছে অক্ষ। কফ অক্ষর অক্ষে কিলা আলাই, এখানে থামা ভালো, তাহলে এখানে আমরা অক্ষ করবো, থামবো। থামলে এই আলিফ জায়দাকে এক আলিফ টানতে হবে। সালা সিলা, সালা সিলা। আমরা জানি আলিফ জায়দা লেখায় থাকে, পড়া যায় না। অর্থাৎ আয়াতের শুরুতে অথবা আয়াতের মাঝখানে যদি এরকম আলিফ জায়দা আসে, আলিফের উপরে শূন্য থাকলে আলিফ জায়দা বলা হয়। আলিফ জায়দা লেখায় থাকবে, পড়া যাবে না, কিন্তু অক্ষ করার কারণে এখানে এক আলিফ টানতে হবে। সালা সিলা। আশা করি বুঝতে পারছেন। মাদের হরফ মূল মাদ হলো 6টা। খাড়া জবর, খাড়াদের উল্টা পেশ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, এই মূল 6টা। আর এখানে পেলাম আমরা মাদে ইয়ত একটা, অক্ষ করলে এক আলিফ টানতে হবে। মাদে ইবদাল, খালি ইয়া থাকলে এক আলিফ টানতে হবে ডান পাশের অক্ষর। আর আলিফ জায়দা থামার জায়গায় এক আলিফ টানতে হবে। সবাই খেয়াল রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রে কোরআনুল কারিমে এক আলিফ মাদই বেশি আসবে, মূল মাদ বেশি থাকবে, আর এই বাকিগুলো আমাদের জানা থাকতে হবে। তাহলে আমরা কোন জায়গায় এক আলিফ টানবো শিখলাম। এখন আমরা শিখবো দুই আলিফ টান। মাদে লিন। লিন অর্থ নরম করে টানা। লিনের হরফ টানা যায় না, অক্ফে আসলে দুই আলিফ টানতে হয়। আমরা জানি জবরের বামে খালি আলিফ আসলে মাদের হরফ, আর এখানে জবরেরই বামে ইয়া সাকিন, জবরেরই বামে ওয়া সাকিন, দুইটা হরফ। লিনের হরফ আয়াতের শুরুতে থাকলে অথবা মাঝখানে থাকলে টানা যায় না। বা জবর বা, বামেল বিয়ার সাথে বাই, বাই, ইয়া জিব্বার মাঝখানে উপরে চাপ দিয়ে বাই, তাজেরতি, বাইতি। এখানে আসছে অক্ষেতাম, অর্থাৎ এখানে অক্ষ করব। অক্ষ করলে বামেল বি ইয়ার সাথে বাই, তাজেরতি, বাইতি। এখানে লাস্টের অক্ষরে মনে মনে সাকিন হয়ে যায়, একে বলা হয় আর্দে সাকিন। এই মনে মনে আর্দে সাকিন হলে লিনের হরফকে দুই আলিফ টানতে হয়। বাজাবর বা, বামেল বিয়ের সাথে বাই, বাই মেলবে তার সাথে বাইত। এখানে মনে মনে সাকিন দিলাম, এটাকে আর্দে সাকিন বলা হয়। অক্ষ না করলে যদি আমরা মিলিয়ে পড়ে যাই, তখন কিন্তু আবার টান হবে না। বাইত, মিম যাবার মা, মামেল বাবার সাথে মাও। আমরা জানি জবরের বামে অ সাকিন লিনের হরফ,
ইয়া সাকিন লিনের হরফ, তাহলে মাও তাজের তি, মাও তি, এখানে আমরা অক্ষ করবো। অক্ষ করলে এখানে মনে মনে সাকিন ধরতে হবে, সাকিন ধরলে মাও মিলবে তার সাথে, মাওত 2 আলিফ টানতে হবে। মাদেলিন মানে নরম করে টানা, শুধুমাত্র অক্ষ করলে মাদেলিন 2 আলিফ টানতে হবে, অক্ষ না করলে কিন্তু টানা যাবে না। মাও পরে তি পরে অন্য আয়াতে চলে যেতে হবে যদি অক্ষ না করি, আর অক্ষ করলে মাওত, মাওত 2 আলিফ টানতে হবে। আশা করি 2 আলিফ টান কি বুঝতে পারছেন। এখন আমরা শিখব 3 আলিফ টান। মাদে মুনফাসিল 3 আলিফ টানতে হয়। এই 3 আলিফ টানতে হলে আমাদেরকে আবার সেই পিছনে আমাদেরকে আবার যেতে হবে। কোথায়? মাদে আসলি। আমরা জানি মাদে আসলি 6টি, খারা জবর, খারাজের উল্টা পেশ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অসাকিন। এই 6টা মুখস্থ থাকলে আমরা মাদে মুনফাসিল চিনতে পারবো। তাহলে এখানে আসছে লাম আলিফ জবর লা 1 আলিফ টান, জবরের বামে খালি আলিফ, অর্থাৎ মাদের হরফ মূল মাদ। এই মূল মাদের বাম পাশে এখানে আসছে আলিফ, আলিফে হরকত থাকলে এটাকে লম্বা হামজা বলা হয়, আর হামজায় হরকত থাকলে এটাকে গোল হামজা বলা হয়। এই মাদের হরফের বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা আসলে এই মাদের হরফকে 3 আলিফ টানতে হবে, একে বলা হয় মাদে মুনফাসিল। সবাই ক্লিয়ার? মাদের হরফ 6টি, জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অসাকিন, খারা জবর, খারাজের উল্টা পেশ। এই 6টার যেটাই আসুক এর বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা আসলে তখন এই মাদের হরফকে 3 আলিফ টানতে হবে। লা 1 আলিফ টান, আমরা পড়বো 3 আলিফ টেনে, লা হামজাজের ই, লাম খারা জবর লা, হাজাবর হা, লা ইলাহা। কেন টানলাম? এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসছে, এই জন্য 3 আলিফ টানলাম। এই লম্বা হামজাটা কিন্তু আলাদা শব্দে আসছে, লা একটা শব্দ, ইলা আলাদা শব্দ। আলাদা শব্দে লম্বা হামজা আসলে এই মাদের হরফকে 3 আলিফ টানতে হবে। আর উপরে যে এই বক্ররেখা আছে এই রেখা দেখলে তো আমরা চিনবই, রেখা দেখে যদি আমরা 3 আলিফ টানি সেক্ষেত্রে নিয়ম না দেখলেও চলবে, কারণ আমরা যেহেতু তাজবিদ সহ কোরআন শিখতেছি আমাদেরকে নিয়ম জানতে হবে। বক্ররেখাটা 3 আলিফ টানের সংকেত, এই যেখানে এই সংকেত থাকবে সেখানে 3 আলিফ, মাদের হরফকে 3 আলিফ টানতে হবে। আশা করি বুঝতে পারছেন। লা ইলাহা মাদে মুনফাসিল অর্থাৎ 3 আলিফ টেনে পড়া। এখন আমরা শিখব 4 আলিফ টান, মাদে মুত্তাসিল। মাদে মুত্তাসিল, মাদে মুত্তাসিল শিখতে হলেও আমাদের ওই মাদে আসলি 6 হরফ লাগবে। এই 6টা হরফের বাম পাশে একই শব্দে, এখানে ছিল মাদের হরফের বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা, আর এখানে হলো মাদের হরফের বাম পাশে একই শব্দে গোল হামজা যদি থাকে তাহলে এই হামজাকে গোল হামজা বলা হয়। তাহলে এই মাদের হরফকে 4 আলিফ টানতে হবে, এটাকে বলা হয় মাদে মুত্তাসিল। হামজা পেশ উ, লাম খারা যাব লা, এই অ খালি পড়া লাগবে না, উলা 1 আলিফ টান, উলা। এখানে আসছে একই শব্দে গোল হামজা মাদের হরফের বাম পাশে, এই জন্য 4 আলিফ টানতে হবে। উলা হামজাদের ই, কবজা বুকা, ইকা, উলা ইকা। কেন টানলাম? এই মাদের হরফ এর বাম পাশে একই শব্দে গোল হামজা আসছে, এই জন্য 4 আলিফ টানলাম। উলা ইকা। আর এখানে উপরে যে মোটা দাগ আছে, এই যে লম্বা দাগ, এই দাগ থাকলে তো আমরা জানি এটা 4 আলিফের সংকেত, এটা তো আমরা চিনি, কিন্তু আমাদেরকে নিয়ম জানতে হবে। আর এই দাগ দেখলে আমরা যেই হরফের উপরে দাগ থাকবে লম্বা দাগ, এটা আমরা 4 আলিফ টেনে পড়বো। আশা করি ক্লিয়ার। মাদে মুত্তাসিল, মাদের হরফের বাম পাশে একই শব্দে গোল হামজা আসলে 4 আলিফ টানতে হবে, 4 আলিফ টানতে হবে। এরপরে দেখুন আরও একটা 4 আলিফ আছে হরফে মুকাত্তা। এই কোরআনুল কারিমের অনেক হরফ আছে এরকম, শুধু সিঙ্গেল হরফ থাকবে, হরফে জবর জের পেশ কোনো কিছুই দেওয়া থাকবে না, শুধু খালি হরফ থাকবে, উপরে এই মোটা দাগ থাকবে, এই যে লম্বা দাগ থাকবে। এরকম লম্বা দাগ থাকলে এটাকে মাদে মুকাত্তা বলা হয়, এটা 4 আলিফ টানতে হয়। এই হরফগুলো 4 আলিফ টেনে পড়তে হয়। কীভাবে পড়বো? জিহ্বার গোড়া থেকে কফ, নুন, জিহ্বার আগা উপরে তালুতে লাগিয়ে নুন, অর্থাৎ কোনো সিঙ্গেল হরফের উপরে এরকম মোটা দাগ থাকলে 4 আলিফ টানতে হবে। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। 1 আলিফ টান, 2 আলিফ টান, 3 আলিফ টান, 4 আলিফ টান। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করলে ইনশাআল্লাহ আপনাদের আর এই মাত বা টেনে পড়া নিয়ে আর সমস্যা থাকার কথা নয়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।